সবাইকে আমার ফিজিক্স ক্লাসে স্বাগত। ক্লাস 12 এই যে চ্যাপ্টার ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স, এখানে আমরা ক্যাপাসিটর সম্পর্কে পড়ব। এই ক্যাপাসিটর বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে কাজে লাগে। শুধুমাত্র ডিসি সার্কিটেই যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় তা নয়, এসি সার্কিটেও ক্যাপাসিটরের বহুল ব্যবহার দেখতে পাওয়া যায়। আপাতত আমরা ক্যাপাসিটর সম্পর্কে যে বিষয়গুলো পড়ব এই চ্যাপ্টারে, সেগুলো হচ্ছে ধারকত্ব কি বা ক্যাপাসিট্যান্স কি, গোলকের ধারকত্ব, ধারক কি, আর ক্যাপাসিটরের মূলনীতি, এই কটা জিনিস আমরা পড়ব। মূলত এই চ্যাপ্টারে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে ক্যাপাসিটরটা পড়ব। তা আমাদের প্রথম টপিক হচ্ছে ধারকত্ব কি। ধারকত্ব হচ্ছে কোনো একটা ধর্ম, যে ধর্মের জন্য কোনো একটা সংস্থা কতটা পরিমাণ আধান তার মধ্যে ধরে রাখতে পারে সেটা আমরা জানতে পারি। যে সংস্থার ধারকত্ব যত বেশি হবে সেই সংস্থা তার মধ্যে তত বেশি পরিমাণ আধান জমিয়ে রাখতে পারবে। আর যদি ধারকত্ব কম হয় তাহলে বস্তু খুব বেশি পরিমাণ আধান ধরে রাখতে পারবে না। বিভিন্ন রকম ব্যবহারিক প্রয়োগে আমাদের দৈনন্দিন জীবনে ক্যাপাসিটরের ব্যবহার দেখতে পাওয়া যায়, এবং সেই ক্যাপাসিটর ব্যবহার করা হয় আধানের একটা স্টোরেজ হিসাবে। ক্যাপাসিটর কিছুটা পরিমাণ আধান স্টোর করতে হবে। তাহলে ধারকত্ব হলো যে ধর্মের জন্য বস্তু তার মধ্যে কিছুটা আধান ধরে রাখতে পারে। ধরা যাক এইটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুকে আমরা বাইরে থেকে যদি আধান দিই কিউ পরিমাণ, একে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয় তাহলে এর বিভব বাড়ে। আধান যত বেশি পরিমাণ দেওয়া হবে বিভব তত বেশি পরিমাণ বাড়বে। এইভাবে বিভব বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে বস্তুটিতে আর কোনো আধান দেওয়া যাবে না। কেন যাবে না? না, আমরা যে উৎস থেকে এই বস্তুটিকে আধান দিচ্ছি, যখন এই বস্তুর বিভব উৎসের বিভবের সাথে সমান হয়ে যাবে, তখন উৎস এবং এই বস্তুর মধ্যে কোনো বিভব পার্থক্য না থাকলে উৎস থেকে এই বস্তুতে আর কোনো আধান আসবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট বিভবে এই বস্তুকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে আধান দিতে পারবো, তার থেকে বেশি পরিমাণ আধান দিতে পারবো না। অপর একটা বস্তু একই উৎসের সাথে যুক্ত থেকে যদি দেখা যায় যে সে বেশি আধান স্টোর করতে পেরেছে, তাহলে সেই দ্বিতীয় বস্তুটার ধারকত্ব কিন্তু এই বস্তুর ধারকত্বকে বেশি ধরা হবে। তাই ধারকত্বের মতো বিষয় আমরা আগে পড়েছি। ধারকত্বের মতো আরেকটা বিষয় হলো তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা ব্যাপারটা কি? না, একটা বস্তুকে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় তাহলে বস্তু কি বাড়ে? না, বস্তুর তাপমাত্রা বাড়ে। কতটা তাপ দিলে কতটা তাপমাত্রা বাড়ে তার সম্পর্ক হচ্ছে Q = mst। msটাকে বলে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতাকে C ধরা হলো, তাহলে দেখা যাচ্ছে Q = C × T। যে বস্তুর তাপগ্রাহিতা বেশি, নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়ার ফলে তার উষ্ণতা কম বাড়বে। আর বস্তুর তাপগ্রাহিতা যদি কম দেওয়া হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ তাপ পেলে বস্তুর টেম্পারেচারটা বেশি বেড়ে যাবে। যেমন সমভরের লোহা আর জল, এদের দুজনের ভর সমান, তাপগ্রাহিতা কার বেশি হবে? না, তাপগ্রাহিতার মধ্যে যেহেতু M এবং S আছে, ভর সমান কিন্তু S আলাদা। লোহার S অনেক কম, জলের S সব থেকে বেশি। তাই সমভরের লোহা এবং জলের মধ্যে জলের তাপগ্রাহিতা বেশি। আমরা এদের দুজনকে যদি একই পরিমাণ উত্তপ্ত করতে চাই, অর্থাৎ T যদি সেম হয়, যেহেতু জলের ক্ষেত্রে C মান বেশি, তাই দেখা যাচ্ছে যে জলের ক্ষেত্রে Q অনেক বেশি হবে। অর্থাৎ অনেক বেশি পরিমাণ তাপ নিয়ে জল একই পরিমাণ উত্তপ্ত হবে। অর্থাৎ আমরা জল এবং লোহার তাপমাত্রা যদি একই পরিমাণ বাড়াই, তাহলে জলকে অনেক বেশি পরিমাণ তাপ দিতে হচ্ছে, আবার লোহাকে অল্প পরিমাণ তাপ দিলেই হচ্ছে। আবার যখন এই উত্তপ্ত লোহার টুকরো এবং জল এরা দুজন ঠান্ডা হবে,
তখন একই পরিমাণ ঠান্ডা হতে বা একই পরিমাণ উষ্ণতা কমার জন্য লোহা কিন্তু অল্প পরিমাণ তাপ ছাড়বে আর জল বেশি পরিমাণ তাপ ছাড়বে। অর্থাৎ এদের দুজনকে কম্পেয়ার করে বলা যায় যে লোহা পরিমাণ তাপ স্টোর করছে, জল কিন্তু আরো বেশি পরিমাণ তাপ স্টোর করছে। সেই জন্য লোহা অপেক্ষা জলের তাপ ধারকত্ব বেশি। তাহলে এটা আমাদের জানা জিনিস, এই জানা জিনিসটা একটু মাথায় রাখলে ধারকত্বটা বুঝতে একটু সুবিধা হবে, সেই জন্যই বললাম। কোন বস্তুকে আধান দিলে তার বিভব করে, প্রশ্ন হচ্ছে যে আধানের সাথে তাহলে বিভবের সম্পর্কটা কি। এটা যদি একটা গোলক হয়, আধান বিশিষ্ট গোলক, তাহলে কিউ আধান দিলে এর বিভব যতটা বাড়ে তার ফর্মুলা হচ্ছে V = Q ডিভাইডেড বাই 4πε0r। যদি শূন্য মাধ্যম থাকে চারপাশে তাহলে এখানে ε0 বসবে, ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তাপ পরিমাণ, শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যার মান হচ্ছে 8.85 × 10⁻12। এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে V is proportional to Q, অর্থাৎ যত বেশি পরিমাণ আধান দেওয়া হবে বিভব তত বেশি পরিমাণ বাড়বে, এদের দুজনের মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে Q ইকুয়াল টু যদি করা হয় তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবকটাকে ধরা হলো C, তাহলে Q ইকুয়াল টু হয়ে গেল CV। এই যে Q ইকুয়াল টু CV ইকুয়েশনটা এলো, এখানে C টা হলো সমানুপাতিক ধ্রুবক, এইটাই হচ্ছে পরিবাহীটির ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। তাহলে C ইকুয়াল টু হয়ে যাচ্ছে Q ডিভাইডেড বাই V। এইখান থেকে আমরা ধারকত্বের ডেফিনিশন দিতে পারবো। ধারকত্বের ডেফিনিশন তাহলে কি হবে, এখান থেকে ধারকত্বের ডেফিনিশন দিতে গেলে V এর মান 1 করতে হবে। V এর মান যদি 1 হয় তাহলে দেখা যাচ্ছে C এর মান Q এর সাথে ইকুয়াল। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই বস্তুটির বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ Q বা আধান লাগে সেটাই হচ্ছে ওই বস্তুটির ধারকত্ব। তাহলে এইভাবে আমরা ধারকত্ব যে রাশিটা করলাম সেই ধারকত্ব রাশিটাকে ডিফাইন করতে পারছি। এরপরে একক দেখা যাক। আমরা যদি সিজিএস পদ্ধতির কথা বলি, সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক সমান কিউ এর একক বাই ভি এর একক। কিউ এর একক সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব, আর ভি এর একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ভোল্ট। এই দুটো রেশিওকে আমরা বলি স্ট্যাট ফ্যারাড। তাহলে আমাদের আলোচ্য বিষয় আবার ফিরে আসি। এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হলো কিউ এর জায়গায় এসআই পদ্ধতিতে আধানের একক বসবে যেটা হলো কুলম্ব, আর ভি এর একক হচ্ছে ভোল্ট। এই কুলম্ব ডিভাইডেড বাই ভোল্টকে বলা হয় ফ্যারাড। এখন ফ্যারাডের সাথে স্ট্যাটফ্যারাডের সম্পর্ক আমরা সহজেই পেয়ে যাব। 1 ফ্যারাড ইকুয়াল টু হবে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এখন 1 কুলম্ব মানে হলো 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, আর 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। এই দুটোকে যদি রেশিও করা হয় তাহলে পাওয়া যাচ্ছে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। তাহলে এটা হলো ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের সম্পর্ক। তাহলে আমরা ধারকত্ব বিষয়টির একক পেলাম। নেক্সট হচ্ছে ডাইমেনশন, ধারকত্বের মাত্রা। C = Q ডিভাইডেড বাই V। Q মান হচ্ছে প্রবাহ মাত্রা ইনটু সময়। V হচ্ছে ওয়াক ডিভাইডেড বাই আধান। তাহলে উপরে আধান থাকার জন্য এই Qটা উপরে চলে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে I²T²। নিচে W আছে যার ডাইমেনশন হচ্ছে ml² T⁻²। আলটিমেটলি তাহলে হয়ে যাচ্ছে m⁻⁻1 l⁻², T⁻4r²। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। তাহলে ধারকত্ব বিষয় সম্পর্কে আমরা এই পর্যন্ত জানলাম। আমাদের পরের টপিক হচ্ছে একটি গোলকের ধারকত্ব।
একটা গোলক তার মধ্যে কিছুটা পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে পারে। ধরা যাক এইটা হচ্ছে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। আমরা 2 নম্বর টপিক শুরু করছি। এটা হলো একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। এই গোলকটিকে বাইরে থেকে কি পরিমাণ আধান দেওয়া হচ্ছে এবং কি পরিমাণ আধান দেওয়ার পরে ধরা যাক এর বিভব ভি পরিমাণ বাড়লো। সেক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এসআই পদ্ধতির ক্ষেত্রে। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু আমরা জানি কিউ ডিভাইডেড বাই ভি, কিউ এর জায়গায় কিউ, ভি এর জায়গায় তাহলে আমরা পাচ্ছি 4 পাই এপসাইলন নট আর। যদি চারপাশের মাধ্যম শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয় সেক্ষেত্রে সি ইকুয়াল টু হয়ে যাবে 4 পাই কে এপসাইলন নট আর। এটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্বের রাশিমালা। এবং দেখা যাচ্ছে যে এসআই পদ্ধতিতে গোলকের ধারকত্বের যে রাশিমালা এসছে সেই রাশিমালা থেকে বোঝা যাচ্ছে যে ধারকত্বের মান নির্ভর করে ব্যাসার্ধের উপর এবং ধারকত্বের মান নির্ভর করে চারপাশের মাধ্যমটির প্রকৃতির উপর। এবং ব্যাসার্ধের মান যত বেশি হবে ধারকত্বের মানও তত বেশি হবে। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে যদি আমরা ধারকত্ব নির্ণয় করতে চাই এটা গোলকের ধারকত্ব, তাহলে একই ধরবো। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটিকে ধরা যাক কিউ পরিমাণ আধান দেওয়া হলো, সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে তার বিভব হবে কিউ ডিভাইডেড বাই কে ইনটু আর। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। কিউ এর জায়গায় তাহলে কিউ রেখে দিলাম, ভি এর জায়গায় হচ্ছে কিউ ডিভাইডেড বাই কে আর, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কে ইনটু আর। চারপাশের মাধ্যম যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয় সেক্ষেত্রে কিন্তু সি ইকুয়াল হয়ে যাচ্ছে আর। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে একটা গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সাথে সমান। সেই জন্য অনেক সময় একটা গোলকের ধারকত্বের একক সেন্টিমিটারও বলা হয়। একটা গোলকের ধারকত্ব 10 সেন্টিমিটারও বলা যেতে পারে। একটা গোলকের ধারকত্ব 10 সেন্টিমিটার মানে হচ্ছে ওই গোলকটির ধারকত্ব 10 স্ট্যাট ফ্যারাড। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ধারকত্বটি যে একক সেই এককটি সেন্টিমিটারের সাথে সমান হচ্ছে, এটা বলা যেতে পারে। গোলকের ধারকত্বের যে ইকুয়েশনটা আমরা পেলাম সেই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা একটা গোলকের ধারকত্ব নির্ণয় করছি। পৃথিবী একটা গোলক, পৃথিবীর ধারকত্ব আমরা নির্ণয় করি। আমরা জানি যে পৃথিবী একটা বিরাট বড় গোলক এবং এই পৃথিবীকে যত খুশি আধান দেওয়া হোক না কেন তাও কিন্তু পৃথিবীর বিভব খুব বেশি বাড়ে না বা বাড়েই না। পৃথিবীর বিভব আমরা শূন্য ধরে নিই। অর্থাৎ এত বেশি আধান নেওয়ার ফলেও যেহেতু পৃথিবীর বিভব বাড়ছে না তাই বলা যায় পৃথিবীর ধারকত্ব খুব বেশি হওয়া উচিত। দেখা যাক পৃথিবীর ধারকত্ব কত হয়। পৃথিবীর ধারকত্ব সি ইকুয়াল টু ফর্মুলা নিচ্ছি 4 পাই এপসাইলন নট আর। 4 পাই এপসাইলন নট হচ্ছে 1/9 × 10⁹। আর এর মানটা হচ্ছে 6400 কিলোমিটার, তাকে হাজার দিয়ে গুণ করে মিটার নিয়ে যাওয়া হবে। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর ধারকত্ব 64 ডিভাইডেড বাই 9 × 10⁻⁻⁴ ফ্যারাড। অর্থাৎ দেখা যাচ্ছে পৃথিবী এত বড় গোলক হলেও বা পৃথিবী এত বেশি আধান তার মধ্যে জমা রাখতে পারছে অথচ পৃথিবীর ধারকত্ব কিন্তু 10⁻⁴ ফ্যারাড অর্ডারে। অর্থাৎ ফ্যারাড এককটা প্রচন্ড বেশি। ফ্যারাড এককটা এত বেশি 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট কোনো বস্তু পাওয়াই যায় না। সেই জন্য ফ্যারাড এককটা খুব বেশি ইউজ না করে আমরা মাইক্রো ফ্যারাড বা পিকো ফ্যারাড এই দুটো একক ইউজ করব। যেমন 1 মাইক্রো ফ্যারাড ইকুয়াল টু 10⁻⁶ ফ্যারাড, 1 পিকো ফ্যারাড ইকুয়াল টু 10⁻12 ফ্যারাড, ন্যানো ফ্যারাড ইউজ করে যেতে পারে 1 ন্যানো ফ্যারাড ইকুয়াল টু 10⁻⁹ ফ্যারাড। তাহলে এই ধারকত্বটাকে যদি আমরা মাইক্রো ফ্যারাডে নিয়ে যেতে চাই তাহলে এর সাথে গুণ করতে হবে 10⁶ একক হয়ে যাবে মাইক্রো ফ্যারাড। এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 711 হয়। 711 মাইক্রো ফ্যারাড এইটা হচ্ছে পৃথিবীর ধারকত্ব। এক্ষেত্রে পৃথিবীটাকে আমরা একটা রিয়েল গোলক ধরে নিয়েছি। 2 নম্বর টপিকটা আমাদের শেষ হয়ে গেল। আমরা একটা গোলকের ধারকত্ব জানতে পারলাম কত পাই। কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টগুলোতে যে ধারক বা যে ক্যাপাসিটর বা যে কন্ডেন্সার ব্যবহার করি সাধারণত সেই কন্ডেন্সারগুলো গোলক হয় না। সেই কন্ডেন্সারগুলো অন্য রকমের দেখতে হয়, সিলিন্ড্রিক্যাল হয় বা সেই ধারকগুলো আরো অন্য রকমের দেখতে হয়। জাস্ট আমরা একটা গোলক কতটা পরিমাণ আধান ধরে রাখতে পারে সেটা জানার জন্য গোলকের ধারকত্ব নির্ণয় করলাম। এবং ধারক কি? 3 নম্বর টপিক ধারক কি।
ধারক হলো এমন একটা ব্যবস্থা যার ধারকত্ব বিশেষ উপায়ে অনেক বেশি করা হয়। একটা গোলকের ধারকত্ব যত বেশি হলো, একটা ধারক যদি বিশেষভাবে নির্মিত হয় তাহলে তার ধারকত্ব অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ এই সিস্টেমটি অনেক বেশি পরিমাণ আধান তার মধ্যে জমা রাখতে পারবে। তা আমরা যে ধরনের ধারকগুলো পড়ব সেগুলো হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাক ধারক, আর 2 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে বলীয় ধারক বা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। এই দুটো বিশেষ টপিকে আপাতত এখন যাচ্ছি না, তার আগে আমরা ধারকের মূল নীতি পড়ব, যে নীতির সাহায্যে এই সিস্টেমটি অনেক বেশি পরিমাণ আধান ধরে রাখতে পারছে সেই নীতিটাকে প্রয়োগ করব। ধরা যাক এইটা হচ্ছে একটা ধাতব পাত, এই ধাতব পাত একটি উৎসের সাথে যুক্ত, তড়িৎ উৎস। এই তড়িৎ উৎসের সাথে যদি আমরা এই ধাতব পাতটাকে যোগ করি তাহলে এই তড়িৎ উৎস থেকে ধাতব পাতে আধান যেতে থাকবে। ধরা যাক Q1 পরিমাণ আধান ধাতব পাতে পৌঁছেছে। ধাতব পাত যখন আধান পাবে তখন তার বিভব বাড়বে। এই বিভব বাড়তে বাড়তে যে মুহূর্তে ধাতব পাতের বিভব এবং উৎসের বিভব শূন্য সমান হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু উৎস থেকে আর কোনো আধান ধাতব পাতে আসবে না। অর্থাৎ Q1 যদি ধাতব পাতের সর্বোচ্চ আধান হয় তাহলে বুঝতে হবে সেই সময় ধাতব পাতের বিভবও কিন্তু V হয়ে গেছে। ধরা যাক ধাতব পাতের মধ্যে যে আধান আছে সেটা হচ্ছে পজিটিভ আধান। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই উৎস কিন্তু এই ধাতব পাতের মধ্যে Q1 এর থেকে বেশি পরিমাণ আধান জমিয়ে রাখতে পারে না। কিন্তু যদি আমরা এই ধাতব পাতের পাশে আরো একটা ধাতব পাত রাখি যেটা এর সাথে টাচ করে নেই, তাহলে সেই একই উৎস ব্যবহার করে আমরা এই ধাতব পাতটিকে আগের থেকে বেশি পরিমাণ আধান দিতে পারবো। কেন পারবো না? আগে ধাতব পাতের মধ্যে যখন Q1 পরিমাণ আধান ছিল তখন এই ধাতব পাতের জন্য একটি বিশেষ ঘটনা হচ্ছে, ঘটনাটির নাম হচ্ছে স্থির তড়িৎ আবেশ। একটা আহিত বস্তু তার কাছাকাছি থাকা অন্য বস্তুতে আধান সৃষ্টি করে সাময়িকভাবে। নিকটবর্তী অংশে তৈরি হয় বিপরীত ধরনের আধান আর দূরবর্তী অংশে তৈরি হয় সমধর্মী আধান। এখন এই যে বিপরীতধর্মী আধান বা নেগেটিভ আধান তৈরি হয়েছে, সেই নেগেটিভ আধান তার কাছাকাছি অঞ্চলের অর্থাৎ এই ধাতব পাতে একটি নেগেটিভ বিভব তৈরি করবে। আবার এই যে পজিটিভ আধান এখানে আছে, সেই পজিটিভ আধানটাও কিন্তু এই ধাতব পাতাতে একটা পজিটিভ বিভব তৈরি করবে। তাহলে নেগেটিভ আধান এই ধাতব পাতটিতে নেগেটিভ বিভব তৈরি করার ফলে এই ধাতব পাতের বিভব আগে V ছিল, এখন V থেকে তাহলে কমবে। আবার পজিটিভ আধান পজিটিভ বিভব তৈরি করার ফলে এই ধাতব পাতের বিভব একটু বাড়বে, কিন্তু নেগেটিভ বিভবের তুলনায় পজিটিভ বিভবের মান কম, তার কারণ পজিটিভ আধানটা দূরে আছে। আলটিমেটলি নেগেটিভ বিভবটা বেশি, পজিটিভ বিভবটা কম, তাই এই যে ধাতব পাত রয়েছে ধাতব পাতের বিভবটা কিন্তু V অপেক্ষা কমে যাবে। ধাতব পাতের বিভব যেই V অপেক্ষা কমে গেল সঙ্গে সঙ্গে কিন্তু উৎস থেকে আরো কিছু আধান এসে এই বিভব V করার চেষ্টা করবে। উৎস থেকে আরো কিছু আধান এসে যাওয়ার ফলে কিন্তু এই নেগেটিভ আধান এই পজিটিভ আধানের মানও বাড়বে, তার ফলে এখানে আরো বেশি পরিমাণ নেগেটিভ বিভব তৈরি হবে, তার ফলে এর বিভব আবার কমবে, উৎস থেকে আরো কিছু পরিমাণ আধান এই ধাতব পাতে আসবে। এইভাবে দেখা যাচ্ছে যে উৎস থেকে আগে এখানে যতটা পরিমাণ আধান এসেছিল এখন কিন্তু তার থেকে বেশি পরিমাণ আধান আসবে। অর্থাৎ এই এখন যে Q2 আধান এলো এই Q2 is greater than Q1। আরো একটা ব্যবস্থা করে আমরা এর আধান ধারণ ক্ষমতা আরো বাড়াতে পারি। ব্যবস্থাটা হচ্ছে এই যে দুটো ধাতব পাত রয়েছে একটা উৎসের সাথে যুক্ত, উৎস থেকে এর আগে ছবিতে Q2 পরিমাণ আধান এসেছিল বলে দেখেছিলাম। এখন এই যে দ্বিতীয় ধাতব পাতটা এইটাকে আমরা গ্রাউন্ডেড করে দিলাম, তাহলে কি সুবিধা হবে? এর এইদিকে নেগেটিভ আধান ছিল, এই দিকটায় পজিটিভ আধান ছিল। এখন এই যে নেগেটিভ আধান এবং পজিটিভ আধান স্থির তড়িৎ আবেশের ফলে উৎপন্ন হয়েছে, এই নিকটবর্তী দিকে যে আধানটা তৈরি হয় তাকে বলে বদ্ধ আধান,
বা বাউন্ড চার্জ, আর দূরবর্তী স্থানে যে আধানটা তৈরি হয় তাকে বলা হয় ফ্রি চার্জ বা মুক্ত আধান। এই মুক্ত আধান গ্রাউন্ডেড করে দেওয়ার ফলে কিন্তু মাটিতে চলে যাবে, তাহলে পজিটিভ আধানটা থাকছে না, পজিটিভ আধানটা এই তারের মাধ্যমে গ্রাউন্ডে চলে গেছে। তাহলে কি হবে, নেগেটিভ আধান শুধুমাত্র এখানে নেগেটিভ বিভবটাই তৈরি করবে। পজিটিভ আধান আগে এখানে যে পজিটিভ বিভব তৈরি করছিল সেই পজিটিভ বিভবের ব্যাপারটা থাকছে না, শুধুমাত্র এই নেগেটিভ আধানের জন্য এই ধাতব পদার্থের বিভব তাহলে কমবে। তাহলে এই ছবিতে এর বিভব এরা দুজনে মিলে যতটা কমিয়েছিল, এই ছবিতে কিন্তু এই একা এর বিভব আরো বেশি পরিমাণ কমাবে। আলটিমেটলি এর বিভব কিন্তু উৎসের বিভব অপেক্ষা কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উৎস থেকে আরো কিছু আধান এসে এই বিভবটা কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ এক্ষেত্রে উৎসের বিভবের সাথে যখন এর বিভব সমান হয়ে যাবে, তখন এক্ষেত্রে যদি কিউচি আধান থাকে তাহলে কিউচির মান কিন্তু অবশ্যই উল্টো অপেক্ষা বেশি হবে। এইভাবে আমরা কোনো সিস্টেমের মধ্যে বেশি পরিমাণ আধান জমিয়ে রাখতে পারি। এইভাবে কোনো সিস্টেম অনেক বেশি পরিমাণ আধান তার মধ্যে জমিয়ে রাখতে পারে বলে সিস্টেমটার ধারকত্ব বেশি হয়। তাহলে এটাই হচ্ছে ধারকের মূলনীতি। আমরা নেক্সট আরেকটা টপিক পড়ি, ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর। একটা ধারককে উৎসের সাথে যোগ করে যখন তাকে আধান দেওয়া হয়, তখন আধান জমার সাথে সাথে এই বস্তুটির মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ শক্তিও দেওয়া হয়। এই শক্তির পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করতে চাইছি। ধরা যাক কোন একটি নির্দিষ্ট মুহূর্তে এই ধারকটিতে আধান কিউ, যে মুহূর্তে ধারকের আধান কিউ তখন তার বিভব কত হবে? তখন তার বিভব V = Q / C। একটু আগে আমরা পেয়ে গেছি খবরটা। তাহলে এই ধারকটিতে বর্তমানে একটা বিভব তৈরি হয়েছে। এই বিভব থাকা সত্ত্বেও যদি আমরা আরো কিছু পরিমাণ আধান dq কে এই ধারকে পাঠাতে চাই, তাহলে dq আধান পাঠানোর জন্য কিন্তু কিছুটা কার্য করতে হবে। আরো dq পরিমাণ আধান পাঠানোর জন্য একটা বাহ্যিক সংস্থাকে কার্য করতে হবে। বাহ্যিক সংস্থা দ্বারা কার্যকালে কত? আমরা জানি কৃতকার্য মানে হচ্ছে আধান ইনটু বিভব। তাহলে বিভবটা হলো Q/C, আধানটা হলো dq। তাহলে এটা হচ্ছে কার্য। তাহলে Q আধান দেওয়ার জন্য মোট কার্য কত হলো? মোট কার্য W তাহলে হবে ইন্টিগ্রেশন Q/C dq। এবং ইন্টিগ্রেশনের লিমিট, চার্জের প্রথমে মান ছিল 0, পরে ধরো মান হয়েছে ক্যাপিটাল Q। তাহলে 1/c কনস্ট্যান্ট হিসেবে বাড়িয়ে এলো। Q dq এর ইন্টিগ্রেশন হচ্ছে Q² / 2, তাতে লিমিট হচ্ছে 0 টু ক্যাপিটাল Q। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ½ Q² / C। তাহলে এই সংস্থাটিকে Q পরিমাণ আধান যখন দেওয়া হচ্ছে, তখন বাহ্যিক সংস্থা এই পরিমাণ কার্য করছে। এক্ষেত্রে বাহ্যিক সংস্থা যে পরিমাণ কার্য করছে তার সমান পরিমাণ শক্তি এই বস্তুর মধ্যে জমা আছে বলে ধরা যাবে, এবং পরবর্তীকালে আমরা এই বস্তু থেকে এই পরিমাণ শক্তিটা পেতে পারি। তাহলে এই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি কত হয়ে গেল? অতএব আমরা সঞ্চিত শক্তির মান পাচ্ছি U = Q² / 2C। এখন এই Q² / 2C টাকে আমরা অন্য রূপেও প্রকাশ করতে পারি। Q = আমরা জানি CV, তাহলে Q² এর জায়গা হয়ে যাচ্ছে C² V², নিচে থাকছে 2C। একটা C যদি কেটে যায় তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ½ CV²। অর্থাৎ সঞ্চিত শক্তির ফর্মুলা হয়ে গেল ½ CV²। বা আরো অন্যরকম করা যেতে পারে, আমরা ½ রাখলাম Q² টাকে রাখলাম Q/C × Q।
এই কিউ বাই সি মানে হচ্ছে ভি, তাহলে হাফ ইন্টু ভি ইন্টু কিউ। এইরকম ভাবে আমরা সঞ্চিত শক্তিকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধারকের মধ্যে যদি কিছু পরিমাণ আধান জমিয়ে রাখা হয়, তাহলে তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ শক্তিও জমা হয়, যে শক্তিটাকে আমরা পরবর্তীকালে কাজে লাগাতে পারি। আরো একটা টপিক আমি আলোচনা করি। আমাদের পরের টপিক হচ্ছে দুটি বস্তুর মধ্যে আধান বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু বডিজ। দুটি বস্তুর মধ্যে আধানের বন্টন। এটা একটা বস্তু, এটা একটা বস্তু। ধরা যাক এই প্রথম যে বস্তুটা আছে, ধরা যাক বস্তুটা এ, এটা হচ্ছে বি বস্তু। এই বস্তুটার ধারকত্ব ধরে নিচ্ছি C1, এই বস্তুটির ধারকত্ব হচ্ছে C2। ধরা যাক এই প্রথম বস্তুটিতে কিছু পরিমাণ চার্জ আগে থেকে প্রেজেন্ট আছে, চার্জের পরিমাণটা হচ্ছে Q। দ্বিতীয় বস্তুটিতে প্রথমে কোনো চার্জ নেই। এখন যদি একটা পরিবাহী তার দিয়ে এই দুটি বস্তুকে পরস্পরের সাথে যুক্ত করে দেওয়া হয়, তাহলে এই প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে আধান চলে যাবে। যেমন একটা উত্তপ্ত বস্তুর সাথে একটা শীতল বস্তুকে যদি সংস্পর্শে আনা হয়, তাহলে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ চলে যায়। তেমনি একটা আহিত বস্তুর সাথে একটা অনাহিত বস্তুকে যদি স্পর্শ করা হয়, তাহলে আহিত বস্তু থেকে অনাহিত বস্তুতে আধান যেতে থাকবে। উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ কতক্ষণ পর্যন্ত যায়? যতক্ষণ না উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তুর টেম্পারেচার ইকুয়াল হয়ে যায়, ততক্ষণ উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ চলে যায়, আমরা জানি। তেমনি এই বস্তু থেকে এই বস্তুতে আধান কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত এই বস্তু এবং এই বস্তুর বিভব সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বস্তু থেকে এই বস্তুতে আধান যেতে থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি শেষ পর্যন্ত দুটি বস্তুরই বিভব ভি হয়। অর্থাৎ যখন আধান এই বস্তু থেকে এই বস্তুতে যাওয়া বন্ধ হয়ে গেল, তখন প্রত্যেকটা বস্তু বিভব ভি। এই বস্তুরও বিভব ভি, এই বস্তুরও বিভব ভি। যেহেতু বিভব পার্থক্য আর নেই, তাইলে এই বস্তু থেকে এই বস্তুতে আর কোনো আধান যাবে না। তাহলে এখন প্রথম বস্তুতে কিছু পরিমাণ আধান আছে। এখন প্রথম বস্তুতে কতটা আধান আছে? এখন প্রথম বস্তুতে আধান আছে Q1 ইকুয়াল টু তাহলে C1V। এখন দ্বিতীয় বস্তুতে কত আধান আছে? দ্বিতীয় বস্তুতে আধান আছে Q2 ইকুয়াল টু C2V। আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী প্রথমে টোটাল চার্জ Q আর পরে টোটাল চার্জ Q1 প্লাস Q2 ইকুয়াল হবে। Q এর জায়গায় Q, Q1 মানে C1V, Q2 মানে হচ্ছে C2V। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে V ইকুয়াল টু Q ডিভাইডেড বাই C1 প্লাস C2। অর্থাৎ এই ভিটা হলো উভয়ের কমন পটেনশিয়াল বা উভয়ের সাধারণ বিভব। ভি এর যে মান পাওয়া গেল, সেই মান যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা Q1 পেয়ে যাব। অর্থাৎ প্রথম বস্তুতে কতটা চার্জ পড়ে যাচ্ছে সেটা পেয়ে যাব। একই রকম ভাবে ভি এর মান যদি এই ইকুয়েশনে বসিয়ে দেওয়া হয়, তাহলে দ্বিতীয় বস্তুতে কতটা পরিমাণ চার্জ পড়ে আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে Q1 এর মান হয়ে যাচ্ছে C1, ভি এর জায়গায় হচ্ছে Q ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইটা হচ্ছে প্রথম বস্তুতে যে পরিমাণ চার্জ পড়ে থাকে। একই রকম ভাবে দ্বিতীয় বস্তুতে যে পরিমাণ চার্জ পড়ে আছে Q2 ইকুয়াল টু হচ্ছে C2 ইনটু ভি এর জায়গায় Q ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইটা হলো উভয়ের মধ্যে যে পরিমাণ চার্জগুলো পড়ে আছে তার পরিমাণ। এক্ষেত্রে আরো একটা জিনিস দেখা যায়, প্রথমে এই আহিত বস্তুর মধ্যে যে মোট শক্তি জমা ছিল, পরে এই আহিত বস্তু থেকে এই বস্তুতে কিছু পরিমাণ আধান চলে যাওয়ার ফলে এদের দুজনে মিলে টোটাল যে শক্তি, সেই টোটাল শক্তিটা কিন্তু প্রথম শক্তি থেকে কম।
অর্থাৎ এই প্রক্রিয়ায় কিছুটা পরিমাণ শক্তির ক্ষয় হয়। শক্তির ক্ষয় কেন হলো? যে কোনো সিস্টেম কোন দিকে যাওয়ার চেষ্টা করে না, যেদিকে গেলে শক্তি কমে যায়। এই প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে আধান যে যাচ্ছে তার জন্য কিছুটা পরিমাণ শক্তি ব্যয় হয়। এই শক্তি ব্যয়ের পরিমাণটা আমরা নির্ণয় করছি। তাহলে আমাদের টপিকটির নাম হচ্ছে শক্তি ব্যয় বা শক্তি ক্ষয়। আধান একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ডিস্ট্রিবিউট হচ্ছে, তার জন্য শক্তি ক্ষয়ের পরিমাণটা কত। প্রথমে সঞ্চিত শক্তি কত? প্রথমে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হলো হাফ সিরিজ করে বলে একটু ফর্মুলা পেয়েছিলাম, আমরা এখানে ফর্মুলা নিচ্ছি হাফ কিউ স্কোয়ার বাই C1, কারণ এর মধ্যে সঞ্চিত আধানের মানটা জানা আছে কিউ। এইটা হলো প্রথমে সঞ্চিত শক্তি। আর পরে সঞ্চিত মোট শক্তি কত? পরে সঞ্চিত মোট শক্তি ইউ ড্যাশ ইকুয়াল টু, এই বস্তুর মধ্যে এখন সঞ্চিত শক্তি হলো হাফ C1 ভি স্কয়ার, আর এই বস্তুর সঞ্চিত শক্তি হচ্ছে হাফ C2 ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ার বাই 2 কমন থাকছে C1 প্লাস C2। আমরা একটু আগে ভি স্কয়ারের মান পেয়েছি, ভি মান কত পেয়েছি? আমরা ভি মান পেয়েছি q ডিভাইডেড বাই C1 প্লাস C2 আর হোল স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইটা হলো পরে সঞ্চিত শক্তি। তাহলে প্রথমে সঞ্চিত শক্তি মানে হচ্ছে এইটা কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2C1, পরে সঞ্চিত শক্তি হচ্ছে কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু C1 প্লাস C2। তাহলে শক্তি ক্ষয়ের পরিমাণটা কত হবে? তাহলে শক্তি ক্ষয় u মাইনাস u ড্যাশ ইকুয়াল টু হচ্ছে তাহলে হাফ কিউ স্কয়ার বাই C1 মাইনাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু C1 প্লাস C2। এখান থেকে আমরা কিউ স্কয়ার বাই 2টা যদি কমন নিই তাহলে নিচে থাকছে C1 ইনটু C1 প্লাস C2, উপরে থাকছে C1 প্লাস C2 মাইনাস C1, তাহলে C1 কেটে গিয়ে চলে আসছে হাফ C2 কিউ স্কয়ার ডিভাইডেড বাই C1 ইনটু C1 প্লাস C2। তাহলে এই পর্যন্ত আমরা আজকে পড়লাম। আমরা পরের ভিডিওতে পড়ব যে ধারকত্ব কত প্রকার হয়, যে বিশেষ প্রকার ধারকগুলো আমরা পড়লাম, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর, তাদের ধারকত্ব সম্পর্কে পড়ব। আরও বিভিন্ন বিষয় এখানে আছে, ধারকের কম্বিনেশন আছে, সেগুলো আমরা পড়ব। আশা করছি এই পর্যন্ত যা পড়লাম আলোচনা করলাম সবাই বুঝতে পেরেছ। সবাই ভিডিওটা অনেকবার করে দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওতে আমি যে লেখাগুলো লিখেছি তোমরা যদি পজ করে ভিডিওগুলো দেখো এবং সঙ্গে সঙ্গে যদি খাতায় লিখে নাও তাহলে তোমাদের কিন্তু ব্যাপারটা খাতায় নোট হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত।